শোনানো হয়। গুড টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। রাত 12টার পরে কোনোভাবেই যেন কোনো গেস্ট এই গেস্ট হাউসের বাইরে যেন না যায়, সেটা বারবার করে গেস্ট হাউসের মালিক বলেছিল। আর ঠিক এখানেই একটা বড় ভুল হয়ে যায়। এই কথাটা না শুনে যখন কোনো একটা গেস্ট ওই ফার্স্ট ফ্লোরের বাঁদিকের একটা হন্টেড রুমে পৌঁছে যায়, তখনই সমস্ত রকমের বিপদ ঘটে যায়। এরকমই একটা মর্মান্তিক ঘটনা 2025 সালেই ঘটেছে হিমালয় পর্বতের একবারে নেপাল সাইডের বর্ডারে একটা গেস্ট হাউসে। আজকে এই মর্মান্তিক ঘটনাটা আপনাদেরকে বলবো, একেবারে রিয়েল প্যারানর্মাল ইনসিডেন্ট। আপনারা সঙ্গে থাকবেন। হিমালয় পর্বতের নেপাল সীমান্তের ঠিক উত্তরে একটা ছোট্ট উপত্যকা রয়েছে, আর ঠিক সেখানেই আছে 3 তলা পুরনো একটা গেস্ট হাউস। তার নাম ছিল শান্তি রিট্রিট। বাইরে থেকে দেখতে একেবারেই শান্তিপূর্ণ একটা গেস্ট হাউস, কিন্তু এই গেস্ট হাউসেরই ফার্স্ট ফ্লোরের বাঁ দিকের একটা হন্টেড রুম, যেটা সব থেকে বড় বিপজ্জনক। আর এই গেস্ট হাউসের আশেপাশেও রাতের পর কেউই এখানে ভয়ে আসতে চায় না। লোকাল মানুষ যতটা পারে এই গেস্ট হাউসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। ঘটনাটা হলো, দিল্লিতে একটা পুরনো ফিল্ম মেকার অর্ণব দত্ত বলে একজন থাকতেন। তো ঘটনাটা হলো, দিল্লির একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার অর্ণব দত্ত তার 2 জন সহকারী রিয়া ও সোহমকে নিয়ে হিমালয়ের এই হন্টেড গেস্ট হাউসে এসেছিলেন একটা প্রজেক্টের কাজ শুটিং করার জন্য। এই প্রজেক্টের নাম ছিল হন্টেড হিমালয়া। তারা সেদিন বিকেলবেলাতে পাহাড়ি রাস্তা পেরিয়ে এই হন্টেড গেস্ট হাউসে পৌঁছায়। স্থানীয় একজন গাইড বলেছিল যে ওই গেস্ট হাউসটা একটা সময় ছিল ব্রিটিশ কনসালটেন্টের রেস্ট হাউস। সেখানে 1942 সালে নাকি একটা ইংরেজ অফিসার আত্মহত্যা করেছিল, আর তারপর থেকেই হালকাভাবে এই জায়গাটা হন্টেড ছিল। কিন্তু অর্ণব এসব কথা বিশ্বাস করতো না। ওরা 3 জনেই রাত কাটানোর জন্য ঠিক এই হন্টেড গেস্ট হাউস শান্তি রিট্রিটে বুকিং নেয়। এবং তারপর এই গেস্ট হাউসের একজন যে মালিক ছিলেন, তিনি খুবই বয়স্ক একজন পাহাড়ি মানুষ। তিনার নাম ছিল লক্ষণ ছেত্রী, যিনি কখনো অতিথিদের সতর্ক করেন না যে এই গেস্ট হাউসটার ফার্স্ট ফ্লোরের বাঁদিকের রুমটা হন্টেড। কিন্তু কোনোভাবে ওই দিন ওই হন্টেড গেস্ট হাউসের যিনি মালিক ছিলেন লক্ষণ ছেত্রী, তিনি এই 3 জন গেস্টকে বারবার মনে করিয়ে দিয়েছিলেন যে দয়া করে যেন রাত 12টার পরে কেউ না বেরোয়, আর এই গেস্ট হাউসের বিশেষ করে ফার্স্ট ফ্লোরের বাঁদিকের রুমে কেউ যেন না যায়। আর তখনই এই কথাটা শুনে অর্ণব দত্ত প্রচণ্ড জোরে হেসে উঠেছিল, আর তার সাথে রিয়া চোখ উল্টে বলেছিল যে কেন ভূত আসে। এই 3 জন মানুষ রাতের খাবার শেষ করে যে যার নিজের রুমে চলে যায়। 3 জনের জন্য 3টে রুম দেওয়া হয়েছিল, কিন্তু নিচের ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে রিয়া আর সোহম একসাথেই ছিল। ঠিক তখনই ওই রাত্রেবেলা যখন রাত 1টা বাজে, তখন রিয়া মনে করেছিল যে দরজার সামনে অন্ধকারের মধ্যে যেন একটা কেউ ছায়া দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই রিয়া ভালো করে লক্ষ্য করলো যে দরজার পাশে থাকা ব্যালকনির সোজা যে একটা লম্বা করিডোর রয়েছে, ওই করিডোরের একেবারে শেষ প্রান্তে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে, এবং ওই ছায়ার লম্বা হাতের পাশে যেন একটা লণ্ঠন জ্বলছে। কিন্তু পরেক্ষণেই ছায়াটা যেন দেওয়ালের ভেতরে ঢুকে গেল, আর যেন ঠিক কুয়াশার মতো মিলিয়ে গেল। রিয়া তখনই ভাবল যে এটা কি অর্ণবই হবে যে এরকম করলো, কারণ অর্ণব তো একা ঘুমিয়ে আছে, ও মাঝে মধ্যেই সবাইকে একটু ভয় দেখাতে পছন্দ করে। কিন্তু পরদিন সকালবেলায় যখন রিয়া অর্ণবকে বলল
তখন অর্ণব বলল, রাত 12টা পেরোনোর পর সে তো নিজের ঘরে ঘুমিয়েই পড়েছিল। এবং সোহম বলল যে আমিও যখন রিয়ার পাশে ঘুমিয়েছিলাম তখন শুনেছিলাম রাত 1টার সময় যেন একটা কিছু অসম্ভব একটা আওয়াজ, যেন কেউ সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। এই ঘটনাটা হওয়ার পরে দ্বিতীয় রাতে সোহম পুরো জিনিসটা রেকর্ড করার জন্য ঠিক আগের দিন সকালবেলাতেই যখন এই ঘটনাটা রিয়া বলেছিল ঠিক তখনই বুদ্ধি করে সোহম ওখানকারই করিডোরে একটা গোপন ক্যামেরা রেখে দিয়েছিল যাতে সমস্ত কিছু রেকর্ড করা যায়। তো ওই দিন রাতের বেলায় যা হয়েছিল, পরের দিন সকালবেলা সোহম ক্যামেরাটা বার করে আগের দিনের রাতের ফুটেজটা দেখার চেষ্টা করেছিল এবং সেই ফুটেজেই সোহম দেখতে পায় যে আগের রাতে ঠিক 12টা 47-এর সময় ক্যামেরার ফ্রেমে যেন দুটো পা দেখা যায় অন্ধকারে, যেগুলো হাঁটছে এবং উপরের দিকে আস্তে আস্তে যখন ছায়াটা গেছে মুখমণ্ডলটা যেন দেখা যাচ্ছে না, আর যেন হাওয়ায় ভেসে যাচ্ছে। কোনো মুখ চোখ নাক কিচ্ছু নেই, শুধু একজোড়া পা হেঁটে 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 আসছে। এটা সোহম তার ক্যামেরাতে দেখতে পায়। তারপর যেন ওই ক্যামেরাটা নিজে থেকেই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। মেমোরি কার্ড খুলে আবার যখন চালাতে যায় সোহম, তখন সেই ফ্রেমে শুধুমাত্র একটা যেন হরার শব্দ শোনা যাচ্ছে, যে লিভ বিফোর দ্য থার্ড নাইট। অর্ণব এগুলো শুনে প্রচণ্ড হাসলো, কিন্তু রিয়ার গায়ে তখনও হালকা হালকা যেন কাঁটা দিচ্ছিল। ওই দিনই দুপুরবেলা ওরা গ্রামের সাইডগুলোতে ভিজিট করার জন্য বেরোয়, আর ঠিক তখনই ওখানকার একজন বৃদ্ধা চা বিক্রেতা বলল যে তোমরা কি ওই শান্তি রিট্রিটে আসো, ওই গেস্ট হাউসটাতে? তখনই ওই চা দোকানে একটা বাচ্চা মেয়ে ছিল রেনু বলে। তো ওই রেনু বলল, মা ওই গেস্ট হাউসের নাম আর একদম নিও না, ওখানে তো আত্মা ঘোরাঘুরি করে। তখনই ওখানে অর্ণব এই কথাগুলো শুনে জিজ্ঞাসা করলো যে তোমরা কি জানো এই গেস্ট হাউসটার ব্যাপারে? কিন্তু এই কথা শোনার পর মা আর মেয়ে ওই চা দোকানে যারা ছিলেন তারা কোনোভাবেই মুখ খুলতে চাননি এবং তারা চুপ থাকার কারণে অর্ণব, সোহম আর রিয়া তিনজনেই চা খেয়ে আবার পুনরায় ওই হন্টেড গেস্ট হাউসে চলে আসে। এরপরেই একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু হয়, যেটা হলো রিয়া যেহেতু আগের রাত্রে ওর রুমে কিছু একটা প্যারানর্মাল ঘটনা হয়, সেজন্য সমস্ত কিছুটা রেকর্ড করার জন্য রিয়া কী করেছিল, নিজের রুমেই একটা গোপন ইলেকট্রোম্যাগনেটিক ক্যামেরা সেট করে রাখে। ঘটনাটা এবার শুরু হয়। রাত কেটে যখন সকাল হয় তখন অর্ণব আর সোহম কিন্তু কোনো মতেই রিয়াকে খুঁজে পায়নি। তখন তারা রিয়া যে আগের রাতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ক্যামেরা সেট করে রেখেছিল প্যারানর্মাল কিছু রেকর্ড করার জন্য, তখন অর্ণব আর সোহম ওই ক্যামেরাটা খুলে ল্যাপটপে লাগিয়ে দেখতে থাকে যে আগের রাতে অ্যাকচুয়ালি কী ঘটেছিল। রিয়াকে কোনো মতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ক্যামেরার ফুটেজ দেখতে দেখতে অর্ণব আর সোহম দেখলো যে ঠিক রাত 1:18-র দিকে ফুটেজে দেখা যায় যে রিয়ার রুমের দরজা যেন আস্তে আস্তে খুলে যাচ্ছে, কিন্তু দরজার বাইরে কেউ নেই, আর রিয়া যেন ঘুমন্ত অবস্থাতেই উঠে দাঁড়িয়েছে বিছানার উপরে, আর ঠিক বিছানা থেকে নিচে নেমে দরজার দিকে হেঁটে বাইরে চলে গেছে। তারপর কি ঘটেছে গোটা ক্যামেরাতে কোনো কিছুই পাওয়া যায়নি, আর ক্যামেরার ফ্রেমটা কাঁপতে কাঁপতে যেন একটা কাঁচ ভাঙার শব্দ হলো, তারপর পুরো ক্যামেরাটা স্টপ হয়ে গেল। সকালে কোনোভাবেই অর্ণব আর সোহম রিয়াকে খুঁজে পায়নি। এই তিনজনেই কিন্তু এই গেস্ট হাউসে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে গেস্ট হাউসের বাকি জায়গাগুলো, বাকি ফ্লোরগুলো। এবার এই গেস্ট হাউসটার বাকি ফ্লোর বলতে ওপরে 2টো ফ্লোর ছিল, 2টো ফ্লোরই বন্ধ ছিল। যেহেতু এরা নিজেরাই প্যারানর্মাল কিছু একটা শুটিং করতে এসেছিল একটা প্রজেক্টের জন্য, তাই জন্য কিন্তু এরা জেনেও এই হন্টেড গেস্ট হাউসটাই চুজ করেছিল। তো এইভাবে যখন পরের দিন সকালবেলা রিয়াকে কোনো মতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো অর্ণব আর সোহম তারা রিয়ার ব্যাগ,
ফোন, ক্যামেরা সব কিছুই দেখতে পায়, কিন্তু রিয়াকে কোনোভাবেই দেখতে পায়নি। ঠিক তখনই যখন লোকাল পুলিশকে কোনোভাবে খবর দেওয়া হয়, তো লোকাল থানার পুলিশ এই গেস্ট হাউসে আসে এবং তারা পুরো গেস্ট হাউসটা ভালো করেই সার্চ করে দেখে, কিন্তু রিয়াকে পাওয়া যায়নি। শুধু ফার্স্ট ফ্লোরের যে বাঁদিকের রুমটা, যেটা এই গেস্ট হাউসের মালিক আগে থেকেই বলেছিল যে এটা হন্টেড, ঠিক সেখান থেকে যেন ভেতরের দরজা থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। দরজাটা কিন্তু বাইরে থেকে লক করা ছিল। তারা সবাই মিলে দরজাটা ভাঙে, কিন্তু ভেতরে ঢুকে কিছুই তারা দেখতে পায়নি। শুধু ওই বদ্ধ রুমটা খোলার পর ওখানকার দেওয়ালে শুধু যেন একটা রক্তের মতো একটা শুকনো চিহ্ন তারা দেখতে পায় সবাই মিলে। আর ওই দেওয়ালে যেন একটা অদ্ভুতভাবে একটা হন্টেড কিছু আঁকা ছিল। এরপর লোকাল পুলিশ থানার যে টিমটা এসেছিল, তারা একটা ফরেন্সিক টিমকে খবর দেয় এবং ফরেন্সিক টিমের লোকেরা যখন এখানে আসে এবং তারা দেখতে পায় যে ওই দেওয়ালে যে রক্তের দাগটা লেগেছিল, ওখান থেকে কোনোভাবে ব্লাড স্যাম্পেল নিয়ে তারা পরীক্ষা করে জানতে পারে যে এটা একটা মানুষের রক্ত। এবং ঠিক রিয়ার যে ডিএনএ, রিয়ার রুম থেকে কোনোভাবে চুল নিয়ে সেখান থেকে ডিএনএ কালেক্ট করে যখন পরীক্ষা করা হয়, পুরো ব্লাডের স্যাম্পেলটা এই রিয়ার ডিএনএর সাথে কিন্তু ম্যাচ করেছিল। এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী কিন্তু রিয়া তার ঘর থেকে বেরোয়নি, যেটা পুলিশ এবং এদেরকে অবাক করে দিয়েছিল। সোহম কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে, যেহেতু ওর বান্ধবী ছিল, এবং অর্ণব চুপ করে একটা জায়গায় বসে থাকলো। ওরা দুদিন পর পাহাড় ছেড়ে চলে আসে, কিন্তু 3 সপ্তাহ পরে অর্ণব যখন দিল্লিতে ফিরে যায়, যিনি এই প্যারানর্মাল ফিল্ম শুটিংয়ের প্রডিউসার ছিলেন, তিনি দিল্লিতে ফিরে যাওয়ার পরে যখন ভিডিওগুলো এডিট করতে থাকে, তখন তিনি দেখেছিলেন যে একটা ক্লিপে রিয়ার মুখের ঠিক পেছনে ধোঁয়াশে একটা মেয়ের মুখ ভেসে উঠেছিল, আর দেখতে পুরো ফ্যাকাশে আর লম্বা লম্বা চুল। আর এই ক্লিপটার শেষে যেন একটা মুখ অসম্ভব ভয়ানকভাবে, মানে লম্বা জিভ বার করে যেন তাকিয়ে রয়েছে। একটা ক্লিপে ওটা দেখা যায়। কিন্তু এর পরেও অসম্ভব ভয়ানক রকমের ঘটনা কিন্তু ঘটেছে, যেটা হলো এই অর্ণব দত্ত যে দিল্লিতে থাকতো, যে এই পুরো প্যারানর্মাল ফিল্ম শুটিংয়ের ডিরেক্টর প্রডিউসার ছিল, সে কিন্তু হঠাৎ করে 2022 সালের জানুয়ারির দিকে কিন্তু মারা যায়। তাও আবার নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। আর কিন্তু পায়ের নিচে টেবিলটা পুরো অক্ষত অবস্থায় ছিল। এবং ডায়েরিতে অর্ণব শেষে লিখে যায় যে সি ইজ স্টিল কলিং ফ্রম দ্য হিলস, যে মেয়েটা যেন এখনও তার ডাকটা শোনা যায় মাঝরাত্রে ঘুমানোর সময়। এই হলো অর্ণবের কেস। এরপর সোহম যে গিয়েছিল, সোহম কিন্তু পুরো সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যায় এবং একটা প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের আন্ডারে ট্রিটমেন্ট করতে হয় সোহমকে। এবং সোহম পুলিশের কাছে স্বীকারও করেছে যে ওই রাতের পর থেকে সোহম যেন প্রতিদিন রিয়ার আওয়াজ কোনো না কোনোভাবে শুনতে পায় ঘুমানোর সময়। এটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা। তার প্রমাণ হলো নেপালের একজন লোকাল সংবাদপত্র কান্তিপুর ডেলি বলে, ওখানে এই নিউজ পেপারে এই ঘটনাটা কিন্তু দেওয়া হয়, যেখানে বলা হয় যে শান্তি রিট্রিট বলে একটা হন্টেড গেস্ট হাউসে, ওখানে বারবার বলার পরেও দিল্লি থেকে একটা প্যারানর্মাল ফিল্মের শুটিং করতে গিয়ে এই 3 জন মারা যায়। এবং সেই ঘটনাটা পুরো লোকাল জায়গায় ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার পর মানুষজন আরও ভয়ে প্রথমের থেকে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। শান্তি রিট্রিট এই হন্টেড গেস্ট হাউসটা আজও দাঁড়িয়ে আছে ঠিক সেরকমই পাহাড়ের চূড়াতে। স্থানীয় মানুষেরা বলে হিমালয়ের কুয়াশা যখন নিচে নামে, তখন গেস্ট হাউসের জানলা থেকে যেন একটা মেয়েকে অদ্ভুতভাবে দেখা যায়, যেন মনে হয় খুবই লম্বা লম্বা চুলে পুরো শরীর মুখটা ঢাকা, আর হাতে যেন একটা পুরনো লণ্ঠন, যেটা রিয়া প্রথম রাত্রে ঘুমানোর সময় দেখেছিল।
আর এই জিনিসটা মানে এই ধরনের ভয়ানক দৃশ্য প্রায় সমস্ত মানুষকে লোকালিটিতে দেখা দিয়েছে। এরপর রিয়া সেনের এই মৃত্যুর পরে বা নিখোঁজের পরে পুরো নেপাল সীমান্তের এই লোকাল পুলিশ থানা পুরো কিন্তু সোশ্যাল মিডিয়ার সম্মুখীন হতে হয় বারবার। এবং তারপরে ওখানকার যিনি অফিসার ছিলেন, থানার যে বড় পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড অফিসার ইনচার্জ যারা ছিলেন, তারা কিন্তু বারবার সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে এই ঘটনা এখনও পর্যবেক্ষণের অধীনে এবং আমরা এখনও ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি। আর যিনি এই গেস্ট হাউসের মালিক ছিলেন লক্ষণ ছেত্রী, তিনি জানিয়েছিলেন যে আজও এই হন্টেড গেস্ট হাউসে যখন আমি একা থাকি মাঝে মাঝেই যেন দরজা বন্ধ হয়ে যায় রাতের বেলা, আর কোথাও কোনো বাতাস না থাকলেও এখানকার জানলাগুলো যেন হঠাৎ করে দমকা হাওয়াতে যেন বন্ধ হয়ে যায়। এরপর নেপালের একটা ইউনিভার্সিটি রয়েছে যেটা হচ্ছে ত্রিভুবন ইউনিভার্সিটি, যেখানে অ্যানথ্রোপোলজি বিভাগের একটা প্রফেসর যার নাম ছিল ডিআর গৌতম, যিনি তার রিপোর্টে লিখেছিলেন যে এই পুরো হন্টেড গেস্ট হাউসটা একটা কবরখানার উপরে তৈরি হয়েছে। বহু পুরনো একটা কবরস্থান এই গেস্ট হাউসের নিচেই রয়েছে। এবং এই ঘটনাটা শোনার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট যেন থমকে যায় এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই গেস্ট হাউসটা এখন সরকারি সিলমোহরযুক্ত একটা নিষিদ্ধ জায়গা। নেপাল সরকার এটাকে হেরিটেজ সাইট হিসাবে রেখে দিয়েছে, কিন্তু রাত্রি যাপন করা, নাইট স্টে এখানে কমপ্লিটলি নিষিদ্ধ। কেউ এখানে নাইট স্টে করতে পারবে না। স্থানীয় মানুষেরা বলে মাঝে মাঝে এই গেস্ট হাউসের ভেতর থেকে যেন একটা অজানা আলো দেখা যায়, যদিও এটা প্রমাণিত নয়। কয়েকজন ট্রেকার ফোনে রেকর্ড করেছে এমন কিছু কিছু একটা অডিও এই গেস্ট হাউসের কাছ থেকে, যেটা শুনলে মানুষের গা চমকে উঠবে। 2025 সালের মার্চ মাসে নেপাল সরকার এই হন্টেড গেস্ট হাউস শান্তি রিট্রিটকে হেরিটেজ রিসার্চ সাইটের আন্ডারে ঘোষণা করেছে এবং তারপর থেকেই এখানে অ্যানথ্রোপোলজি আর সাউন্ড ভাইব্রেশন নিয়ে বিভিন্ন গবেষণা চলছে। আর এখানকার অনেক মানুষই এখনও বিশ্বাস করে যে এই হন্টেড গেস্ট হাউস আর তার আশেপাশের পরিবেশে বিশেষ করে রাতের দিকে বাতাসের সুর যেন একটা বদলাতে থাকে। কেউ বলে যেন ওখানকার প্রতিধ্বনিতেই যেন কেমন একটা ভয়ের আভাস ভেসে আসে। এবং আজ অবধি কোনো বৈজ্ঞানিক প্রমাণ না মিললেও এখানকার পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে সন্ধ্যের পর সূর্য অস্ত যাওয়ার পর থেকেই লোকাল মানুষেরা এই গেস্ট হাউস তো দূরের কথা, এখানকার আশেপাশের রাস্তাকে টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করে। এই ছিল আজকের একটা সত্যিকারের প্যারানরমাল ঘটনা। এটা আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন। এবং আরও এরকম রিয়েল, হন্টেড এবং প্যারানরমাল স্টোরি জানার জন্য চ্যানেলটাকে আপনাদের সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে সাহায্য করবেন। আসসালাম।